রাতের আঁধার ঘনিয়ে সোনালি সূর্যের দেখা মিলল ধরণীতে। ভূঁইয়া বাড়ির গৃহিণীরা সাত সকালে উঠে কাজে লেগে পড়ে। মারিয়া জামান দেশে না থাকায় লিপি বেগমকে একা হাতে সব সামলাতে হচ্ছে। উষা অসুস্থ না থাকলে উষাও সাহায্য করতো তাকে। আজকে আবার কাজের মেয়ে তানিটাও ছুটি নিয়েছে। পুরো 10 দিনের ছুটি নিয়ে গেছে গ্রামের বাড়িতে। মা অসুস্থ, আবার চাচাতো বোনের বিয়ে, সব মিলিয়ে ছুটি নিয়েছে অনেক দিনের। এতগুলো মানুষের রান্না একা একা করা লিপি বেগমের পক্ষে সম্ভব হচ্ছে না। লিজা যতটুকু পারছে সাহায্য করছে। এমনই সময় সাগর নিচে এলো। কিচেনে ঢুকে মাকে তাড়া দিয়ে বলল, মা, আমার রুমে জলদি 1 কাপ দুধ চা পাঠিয়ে দাও তো। চা খাওয়া হয় না অনেক দিন। আচ্ছা তুই যা, আমি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু সাগর গেল না, দাঁড়িয়ে রইল। কিছু একটা বলতে চায় সে, কিন্তু বলতে পারছে না। সাগরের ইতস্তত ভাব দেখে লিপি বেগম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। দুই ভুরু নাচিয়ে চোখে ইশারা করলেন, আরও কিছু? সাগর ঠোঁট প্রসারিত করে জোরপূর্বক হাসি দিয়ে মাথা নাড়িয়ে বোঝালো, না, কিছু না। তারপর কিচেন থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে আবারও দাঁড়িয়ে পড়ল। ইতস্তত করেই বলল, আচ্ছা মা শোনো। লিপি বেগম চোখ তুলে তাকালেন ছেলের দিকে। তারপর খুব স্বাভাবিকভাবেই বললেন, কিছু বলতে চাস বাবু? কি? উষার অবস্থা এখন কেমন? গিয়েছিলে ওর কাছে? লিপি বেগম কিঞ্চিত হাসলেন ছেলের কাণ্ডে। তারপর বললেন, গিয়েছিলাম, ওষুধ খাওয়ার পরে ব্যথাটা নেই। এখন বোধহয় রেডি হচ্ছে, কলেজে যাবে। দেশের পরিস্থিতি ভালো না, তাই নাকি পরীক্ষা আরও আগানোর সম্ভাবনা আছে। আর এখন প্রতিটা ক্লাসই তো অনেক গুরুত্বপূর্ণ, তাই ক্লাস মিস দেওয়াও সম্ভব না। সাগর বিজ্ঞের ন্যায় মাথা দোলালো। তারপর গুরুগম্ভীর কণ্ঠে বলল, তুমি বলে দিও আমি অফিস যাওয়ার পথে ড্রপ করে দিব ওকে। লিপি বেগম খুশি হলেন, হাসি হাসি মুখ করে বললেন, ঠিক আছে বলবো, তুই ওপরে যা। সাগর মাথা দুলিয়ে সায় দিল। তারপর খুব দ্রুতই প্রস্থান করলো কিচেন থেকে। সাগর চলে যেতেই লিপি বেগম লিজা বেগমকে বলল, দেখলে লিজা, আমার ছেলেটার হয়তো সুবুদ্ধির উদয় হচ্ছে। আল্লাহ আমার ছেলেকে সঠিক রাস্তা দেখাক। সঙ্গে সঙ্গে লিজা বেগম বলে উঠলেন, আমিন সুম্মা আমিন খালা আম্মা। সকালে নাস্তা করতে বসে নাহিদ ভূঁইয়া বললেন, ভাবি, কি বদ অভ্যাস হচ্ছে দিন দিন মেয়েটার। একটা দিনও পরিবারের সাথে একসাথে খেতে বসে না সে। ডাক দিন ওকে। কিছু না বলতে বলতে মেয়েটা মাথায় উঠে গেছে। আহ চাচু, তোমাদের সাথে খাবার টেবিলে বসলে কি আর আলাপ আলোচনা করা যায়, মজা করা যায়? তোমরা মুখের ভাব এমন করে বসে থাকো, মনে হয় আমরা যারা তোমাদের সাথে খেতে বসেছি আমরা মানুষ নয়, সবকটা গরু ছাগল। আর বড় আব্বুর ফেসের এক্সপ্রেশন দেখলে মনে হয় আমরা বুঝি বড় আব্বুর গলায় ছুরি ধরে বলছি, এই বেটা সাথে যা আছে তাড়াতাড়ি বের করো, আজব প্রাণী। নাবিল ভূঁইয়া তেতে উঠলেন ছেলের কথায়। মাথায় শক্ত এক চাটি বসিয়ে দিয়ে বললেন, তুই গরু ছাগল হওয়ারও যোগ্য না। গরু আর ছাগল হতে গেলে যেই যোগ্যতা লাগে সেটাও তোর মধ্যে নেই হাদারাম। আর বড়দের সাথে এ কেমন ব্যবহার? সরি বলো বড় আব্বু আর চাচুকে। সিজান ভূঁইয়া ভাই আর ভাতিজার কথায় শব্দ করে হেসে উঠলেন। সাদাব বুঝলো বড় আব্বু এনজয় করছে খুব, তাই সাহস করে বলল, আমি তো চাচুকে কিছু বলিনি। চাচু কি তোমার মতো হিটলার নাকি? বড় আব্বুও দেখো এনজয় করছে খুব। এত কিছুর মধ্যে সাগর নিঃশব্দে শুধু খেয়ে যাচ্ছে। লিপি বেগম চলে গেলেন উষাকে ডেকে আনতে। সিজান ভূঁইয়া নাবিল ভূঁইয়ার উদ্দেশ্যে বললেন, তা নাবিল, সাদাবকে যেভাবে বলছিস মনে হচ্ছে তুই গরু ছাগলের ওপরে পিএইচডি করেছিস। তুই খুব জানিস গরু আর ছাগলের যোগ্যতা সম্পর্কে। আমাদেরকেও বল, আমরাও শুনি। বলেই পাশে ভাতিজার উদ্দেশ্যে চোখ টিপ মারলেন সিজান ভূঁইয়া। ছেলে মেয়েদের সামনে বড় ভাইয়ের এমন কথায় থতমত খেয়ে গেলেন নাবিল ভূঁইয়া। আমতামতা করে বললেন, ভাইজান তুমিও কি যে বলো এসব? নাহিদ ভূঁইয়া বললেন, সেই তো ভাইজান, ওদের বয়সে তুমিও তো কম ছিলে না। নিজের সব আকাম করে দোষ দিতে আমার ওপরে। নাবিল ভূঁইয়া গলা ঝাড়ি দিলেন, এহেম এহেম, খেতে বসে এত কথা বলতে হয় না, চুপচাপ খা সবাই। এবার সাগরও হেসে উঠল ছেলেকে এভাবে হাসতে দেখে। সিজান ভূঁইয়া বললেন, খুব খুশি লাগছে। দেখেছ, পরিবারের সাথে একসাথে বসে পান্তা ভাত খেয়েও অমৃত লাগে। কিসের দেশের বাইরে যাওয়া খোঁজো? এত টাকা পয়সা দিয়ে কি করব? আমাদের তো কম নেই। তোমরা সব ভাইরা যদি আমাদের মতো মিলে মিশে চলো, যা আছে আল্লাহ চাইলে আরও দ্বিগুণ হবে ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে, দরকার হয় কম খাবো, কম পড়বো, বিলাসিতা কম করব, কিন্তু পরিবারের সাথে একসাথে থাকার যে মজা, দুনিয়ার কোনো কিছুতেই তা পাবে না। সাগর মাথা দোলালো, বাবার কথা সত্যি। পরিবারের সাথে একসাথে বসে ভর্তা ভাত খাওয়াটাও মজা। সাগরের ভাবনার মধ্যেই সিজান ভূঁইয়া বললেন, কোথাও যাচ্ছ নাকি? আজকে তো তুমি অফিসে যাবে না বলেছিলে। সাগর খেতে খেতে উত্তর করলো, হ্যাঁ, অফিসে যাব না, গালিবের সাথে যাব এক জায়গায়। তারপর একটু থেমে বলে, যাওয়ার সাথে উষাকেও কলেজে দিয়ে যাব। সিজান ভূঁইয়া আর চোখে নাহিদ ভূঁইয়ার দিকে তাকালেন। দেখলেন নাহিদ ভূঁইয়াও তার দিকে তাকিয়ে আছে।
চোখ ঘুরিয়ে কিছু একটা বোঝালেন। পরে আবার তাকালেন নাবিল ভূঁইয়ার দিকে। সৃজন ভূঁইয়া গলা ঝেড়ে কাশি দিলেন। তারপর গম্ভীরভাবেই বললেন, তা যাচ্ছ যখন ওর স্যার ম্যামদের সাথে কথা বলে এসো কেমন। অনেকদিন আমাদের কারোরই যাওয়া হচ্ছে না, খোঁজ খবরও নিতে পারছি না। এক্সাম দিলেও খোঁজ নিও কেমন হয়েছে। আচ্ছা নিব, নাবিল ভূঁইয়া বললেন, দায়িত্ব যখন নিয়েছো সব দিক দিয়েই নিবে, দায়িত্বে কোনো হেলাফেলা নয়। হুম। লিপি বেগমকে একা আসতে দেখে নাহিদ ভূঁইয়া ক্রোধের সাথেই বললেন, মেয়েটা আসলো না, অনেক বেড়ে গেছে, একটা কথা বলে শোনাতে পারি না, সবাই ওকে আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় তুলেছে। বড় ভাইজান ওকে বলে দিবেন এখন থেকে প্রত্যেক বেলায় যেন ওকে খাবার টেবিলে দেখি আমি। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল ছোট চাচুর অভিব্যক্তি। নেহাত চাচুর প্রতি তার আলাদা দুর্বলতা আছে নয়তো। সাগর চেয়ার ছেড়ে দাঁড়ালো, রাজভারী কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলল, আমি নিচে যাচ্ছি মা, উষাকে পাঠিয়ে দাও। লিপি বেগম মাথা দোলালেন, যদিও সাগর জানে উষা এত সহজে যেতে রাজি হবে না, অপেক্ষা করতে হবে অনেকক্ষণ। এই পর্যন্ত তানহাকে 25টা কল দিয়েছে আরাফ, কিন্তু মেয়েটা কল রিসিভ করেনি। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গাতেই কল মেসেজ দিয়েছে, অনলাইন দেখাচ্ছে, কিন্তু রিপ্লাই করছে না। আরাফ বুঝলো তার ইন্ডিয়া আসার খবর তানহা কোনোভাবে জেনেছে, তাই রাগ করে আছে। কিন্তু আরাফ কি করবে, সে তো জানতোই না কবে তার ফ্লাইট ছিল। ছোট মামা একদম হঠাৎ করে বাসায় এসে উপস্থিত হয়, আর এখানে আসার পর থেকে এত ব্যস্ততা যে একটা কল দিয়ে জানাবে সেই সুযোগটাও পায়নি। তপ্ত নিঃশ্বাস ফেলল আরাপ, কল দিল উষাকে। প্রথমবার রিং হতে কল রিসিভ করে উষা। সালাম বিনিময় করে দুইজনে। কবে আসবে ভাইজান, কত দিন ধরে দেখি না তোমাকে। এই তো 2-1 দিনের মধ্যে ব্যাক করব। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। চাচি আম্মা কোথায়? আম্মু মেবি আরাধ্যার বাসায় গেছে। আরও দিদিভাই ভালো আছে? ছোটন মামার বিয়েতে ওদেরকে আসতে বলবে না? আসবে, ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এখন আসে নাকি এটাই দেখার বিষয়। যাক ভালো হয়েছে, দেখা হবে অন্তত। তা ভাইজান তোমার তানহার সাথে কথা হয়? তুমি চলে যাওয়ার পরে আমার তো ওর সাথে দেখাই হলো 2বার, আমি ওকে বলার সুযোগও পাইনি। তুমি জানিয়েছো ওকে? আরাপ অবাক হলো, সে ভেবেছিল উষা হয়তো তার ইন্ডিয়া আসার কথা তানহাকে জানিয়েছে, এই কারণে অভিমানে কল তুলছে না। এখন তো দেখি কাহিনী অন্য। আরাপ চিন্তিত ভঙ্গিতে বলল, না তো, আমার তো ওর সাথে কথা হয়নি, এত ব্যস্ততায় আমি কল দিতে পারিনি। এখন না হলেও 30টা কল দিয়েছি, সে কল তুলছে না। উষাও অবাক হলো, কল তুলছে না কেন? সে কি, তুমি জানাওনি ওকে? জানোই তো মেয়েটা অনেক অভিমানী, তোমার মাথায় রাখা উচিত ছিল। আর আপনি নিজেও এখন রিগ্রেট করছে, কেন জানায়নি সে? আচ্ছা ভাইয়া সাদাব কিছু করেনি তো? ও কি আবার আগের মতো কিছু করলো কি না? আরাপ চল শক্ত করলো, দাঁতে দাঁত চেপে বলল, এবার যদি ও এমন কিছু করে, আই সোয়ার উষা ওকে আমি মেরেই ফেলবো বলে দিলাম। তার আগে বলো, তুমি কি সাদাবকে কিছু বলেছ বা করেছ যেটা সে তানহাকে দেখাবে? আরাপ ভাবনায় পড়ল, অনেকক্ষণ চুপ থেকে বলল, না তো, আমি তো কিছুই বলিনি। ভালো করে ভেবে দেখো। আরাপ খুব সময় নিয়ে ভাবল, তারপর নাক মুখ ফুলিয়ে গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, আমি আরাধ্যাকে নিয়ে বাহিরে বের হয়েছিলাম দোপাট্টা কিনতে, তখন সাদা বারবার কল দিচ্ছিল। পরে আমি আরাধ্যার সাথে আছি বলে একটা ভয়েস দিই। উষা সাদাব যদি এটা দেখে উল্টাপাল্টা কিছু বোঝায়, আমি ওকে সত্যি মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখছি, আমি ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা তুই একটু বোঝা, হ্যাঁ, তোর বান্ধবীটা এমন কেন? আমার ওপরে বিশ্বাস নেই নাকি ওর? তুই কলেজে যাবি না? কয়টা বাজে দেখেছিস? যাব। আচ্ছা তাহলে রাখছি কেমন? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাগর নিচে ওয়েট করছে, 20 মিনিট ওভার হয়েছে। টাইম অনুযায়ী এখন উষার ক্লাস শুরু হতে সময় বাকি আছে 20 মিনিট। সাগরও বসে আছে, সে দেখবে মেয়েটা কতক্ষণ তাকে ইগনোর করতে পারে। ডক্টর যা বলেছে তা হাজব্যান্ড ওয়াইফের জন্য নর্মাল। হয়তো তাদের মধ্যে সেই সম্পর্ক তৈরি হয়নি, তাই বলে এত লজ্জা পাওয়ার কি আছে? আজব, উষা ইচ্ছে করে লেট করছে। সে ভাবছে এতক্ষণে হয়তো সাগর চলে গেছে, সেই কখন বড় আম্মু ডেকে গেছে, সেও বলেছে আসছি তুমি যাও। নিশ্চয় বড় আম্মু কিচেনে, তাই তো আর খোঁজ করতে আসেনি। উষা এবার গুটি গুটি পায়ে দোতলায় এলো। ডাইনিং ড্রয়িং খালি দেখে বুঝে নিল বাসায় আপাতত বড় আম্মু, লিজা খালা আর সে ছাড়া কেউ নেই। উষা নিচে নেমে এলো, ঝটপট গ্যারেজ এড়িয়ে পেরিয়ে বাইরে যেতে চাইল, কিন্তু তার আগে উষার ডান হাতে টান পড়ল। আকস্মিক এভাবে হাতে টান পড়ায় ভয়ে উষা চোখ বন্ধ করে নিল। যখন বুঝলো উষার পিঠ কোনো শক্তপোক্ত জায়গায় গিয়ে ঠেকেছে, পিট পিট করে চোখ খুলল উষা।
সম্মুখে মুখের ভাবভঙ্গি স্বাভাবিক রেখে দাঁড়িয়ে আছে সাগর ভাই। শুকনো ঢোক গিলল উষা। ঘাড় ডান পাশে ঘুরিয়ে দেখলো সাগর তার ঘড়ি পরিহিত বাম হাত উষার মাথার কাছে নিয়ে গিয়ে পিলারে রেখেছে, আর ডান হাত দিয়ে ঘাড়ের পিছে চুলকাচ্ছে। অবাক হলো উষা। সাগর ভাইয়ের হঠাৎ তেমন করার মানে সে বুঝলো না। উষা বুঝতে পারলো নিচতলার বড় মোটা সোটা পিলারের ঠ্যাঁচ দিয়ে তাকে দাঁড় করানো হয়েছে। অলিভ গ্রিন কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট হাতা কনুই পর্যন্ত গোটানো, চুলে জেল দিয়ে সেট করা। উষার দৃষ্টি সরাতে কষ্ট হচ্ছে। পুরুষ মানুষ মেয়েদের মতো সাজগুজ করে না, তবুও কেমন হ্যান্ডসাম লাগে, অ্যাট্রাক্ট করে, একদম ঘুর লাগিয়ে দেয়। উষার দৃষ্টি নত করলো। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে উষার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। বরাবরের ন্যায় এবারও উষার ঠোঁটের ওপরে থাকা তিলটার দিকে তাকিয়ে ঘুরে চলে যাচ্ছে। সাগর দুজনের মধ্যে থাকা দূরত্ব কিছুটা ঘুচিয়ে নিল। হকচকালো উষা। এতদিন না হয় উষা অসুস্থ ছিল তাই একটু সেবা করেছে, এখন কেন এমন করতে হবে? উষার বাম পাশে থাকা হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে ছুটতে লাগলো। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেললো সে। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমার লেট হচ্ছে। সাগর কপালে ভাঁজ ফেললো। তারপর উষার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, লেট হচ্ছে তো এতক্ষণ দেরি করলি কেন? আরও 25 মিনিট আগে আমি নিচে এসেছি, তোর এত সময় লাগলো কেন? কি বলবে উষা? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছু নেই তার কাছে। ঢোক গিলল উষা। তারপর আমতা আমতা করে বলল, ওই আর কি, একটু 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 কি কি বলে? আরও একটু সামনে আগালো সাগর। দুজনের শরীর ছুঁই ছুঁই, দুজনের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে হয়তো। উষা ঘাবড়ালো। কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। শরীরে কাঁপুনি উঠল যেন। কিছু একটা ভেবে বলল, আরাফ। হ্যাঁ, আরাফ ভাইয়া কল করেছিল, কথা বলছিলাম। সাগর ভুরু কুচকে সন্নিহান দৃষ্টিতে তাকাতেই উষা বলল, আপনি চাইলে আমি ফোন বের করে দেখাচ্ছি। তারপরে ব্যাগ থেকে ফোন বের করতে উদ্যত হলো সে, কিন্তু মাঝপথে সাগরের গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনেই থেমে গেল। লাগবে না, থাক। এছাড়া আর কোনো কারণ নেই দেরি করে নামার। কারণ না থাকলে এভাবে ঘামছিস কেন? উষা হাতের উল্টো পিঠ দিয়ে গলার ঘাম মুছতে মুছতে বলল, কই ঘামছি? এই যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি ভুল দেখছেন তাই? তাহলে লজ্জা পাচ্ছিস কেন? গাল কান এসব লাল হয়ে গেছে কেন তোর? কই, আগে তো এভাবে লজ্জা পেতি না আমার সামনে। তারপর উষার দিকে আরও একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, কাল ডক্টরের কথা শোনার পর থেকে লজ্জা পাচ্ছিস? কই, এত লজ্জা তো সেদিনও পাসনি। বলে মাথা সামনে নিয়ে এলো সাগর। দৃষ্টি স্থির করলো উষার মুখ পানে। সাগরের কথায় তড়িৎ বেগে মাথা তুলল উষা। একদম সাগরের চোখে চোখ রেখে বলল, কোন দিন? কোন দিন লজ্জা পায়নি? সাগর বাঁকা হাসলো। সাগরের হাসি দেখে উষা মাথা নামিয়ে নিল। ব্যাটা যে তাকে জ্বালাতে এমন করছে তা আগে বোঝা উচিত ছিল তার। সাগর ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে জবাব দিল, তাহলে স্বীকার করলি লজ্জা পাচ্ছিস তুই? উষা প্রতি উত্তর করল না। এমনিতেই সাগর ভাইয়ের কাছাকাছি এসে হাঁসফাঁস অবস্থা তার। লজ্জায় মূর্ছা যাচ্ছে সে। সাগর আবারও উষার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, যেদিন আমি দেশে আসলাম অনাকাঙ্ক্ষিতভাবে তোর কথাও শুনে নিলাম। নিজের বড় ভাই বোন সবার সামনেই তখন বললি, কি যেন বলছিলিস সেদিন? আমি নাকি বাসর ঘরে বসে তোর জন্য অপেক্ষা করছি। নিজে এসব কথা বলতে লজ্জা করলো না? আর ডক্টর যখন জানতে চাইলো আমরা লাস্ট ইন্টিমেট কবে হয়েছি, এতেই তুই আমার সামনে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছিস। উষা হক চুকিয়ে উঠল। লজ্জায় মারা যাচ্ছে সে। এটুকুই বাকি ছিল এখন। এই ব্যাটার এসব বলতে হবে এখন? মুখে লাজের আভাই স্পষ্ট। কান লাল হয়ে গরম ধোঁয়া বের হচ্ছে তার। উষার দম বন্ধ হয়ে আসছে। ছাড়া পেতে চাইল সাগরের হাত থেকে। ছিটকে সরে আসতে চাইল সে, কিন্তু সাগর দিল না। একদম উষার পেটে নাভির ওপরে হাত রেখে শক্ত করে চেপে ধরল সাগর। আকস্মিক সাগরের এমন স্পর্শে কেঁপে উঠল উষা। শরীর জুড়ে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। শরীরের প্রতিটি রক্তকণিকা বুঝি টের পেল তা। উষার নিঃশ্বাস ঘন হলো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। সাগর দুজনের মধ্যে দূরত্ব ঘুচিয়ে শরীর ঘেঁষে দাঁড়ালো। তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঘোলডাঙা কণ্ঠে বলল, এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তো লজ্জা পাওয়ার মতো কিছুই করিনি। যা করার তুই করেছিস। এত লজ্জা তো আমার ঠোঁটে সারা মুখে চুমু খাওয়ার সময়ও পাসনি। আমি উল্টো কিছু করলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারতি। কথাগুলো বলার সময় বারবার সাগরের ডাক পিঙ্ক ঠোঁট জোড়া উষার কান স্পর্শ করছিল। প্রতিটি স্পর্শে উষা কেঁপে কেঁপে উঠছিল। উষার ভিতরে সমুদ্রের স্রোতের মতো ঝড় বইতে লাগলো।
উষার বুক ধক করে ওঠে। তার মানে সাগর ভাই জাগ্রত ছিলেন সেদিন? ওনাকে কিস করার সময় উনি হুঁশে ছিলেন? কই, আমি তো টের পেলাম না। উষার ছটপটানি বেড়ে গেল। এই পুরুষটার সামনে সে এইভাবে দুর্বল হতে চায়নি। ভালোবাসার মানুষটাকে এত কাছে পেয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে অমন ভুল করে ফেলেছি। আর এমনভাবে ঘুমাচ্ছিল দেখে বোঝাই যাচ্ছিল না জেগে আছে। নিজের করা ভুলের জন্য নিজেকেই সে ধিক্কার দিল বারবার। সাগরের দিকে চোখ তুলে তাকাতে অস্বস্তি লাগছে। এটা উষার ব্যক্তিত্ব নয়। সে এভাবে একটা পুরুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। উষার এত কাছে থাকায় সাগরের ভেতরেও ঝড় বয়ে যাচ্ছে। ভেতরের পুরুষ সত্তা জেগে উঠতে চাইছে। শরীর ঘামছে। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে তো এই পরিস্থিতিতে পড়তে চায়নি। সে চেয়েছে উষাকে একটু জ্বালাতে। উষাকে চুপ থাকতে দেখে সাগর গম্ভীর গলায় বলল, কি হলো, চুপ হয়ে গেলি কেন? চুমু খাসনি? উষা এলোমেলো দৃষ্টি ফেলল। তারপর আমতা করে বলল, নো নো, না আমি এমন কিছু করিনি। তাই? তাহলে কেমন কিছু করেছিলি? উষা এক পল তাকালো সাগরের দিকে, তারপর গলার স্বর কিছুটা কঠোর করে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে। আর এভাবে শরীরের সাথে চিপকে আছেন কেন? আমার পেটেও হাত দিয়ে রেখেছেন। সাহস তো কম না আপনার? হাত ছড়ান আর আমার থেকে দূরে দাঁড়ান, একদম কাছে আসবেন না। সাগর এক ভুরু উঁচিয়ে গম্ভীর গলায় বলল, কি বললি? আবার বল। বলে উষার মুখের সামনে নিজের কান নিয়ে গেল। উষা দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলিয়ে বলল, কানে শুনতে পান না? আমার শরীরের সাথে এভাবে ঘেঁষে দাঁড়িয়ে আছেন কেন? দূরে যান। রুমে চলো সুইট বি, দেখবে কি করি আমি। একটা বেড আর রুম লাগতো আর কি। বেড না হলেও হবে, কিন্তু রুমটা লাগবে। ইউনো হোয়াট, মেয়েরা এমনই। নারী নামক এই প্রাণীরা জামাইয়ের আদর পাওয়ার জন্য ছটপট করবে, কিন্তু নিজ থেকে কোনো পদক্ষেপ নেবে না। পরবর্তীতে জামাই যখন একটু এগিয়ে আসে তখন ওরা এমন এক ভান ধরে যেন আদরের প্রয়োজন নেই। উষা নিজের সর্বশক্তি দিয়ে সাগরকে ধাক্কা দিল। আকস্মিক ধাক্কায় সে 2 কদম পিছিয়ে গেল। উষা 2 হাতে নিজের কান চেপে ধরল। এক প্রকার চেঁচিয়ে বলল, ছি ছি, চুপ থাকে নির্লজ্জ বেহায়া। লজ্জা শরম কি চিবিয়ে খেয়ে ফেলেছেন? কার সাথে কি বলতে হয় এতটুকুও বোঝেন না? কমন সেন্স নেই? সম্পর্কে কি হয় আমি আপনার? আমার সাথে এসব বলছেন কেন? নিজের বইয়ের সাথে এসব বলবেন? তো তুই কি হস আমার? উষা তাচ্ছিল্যের দৃষ্টিতে সাগরকে পরখ করে নিল। তারপর খুব দৃঢ় গলায় বলল, যে সম্পর্কের কোনো ভিত্তি নেই সেই সম্পর্কে এসব কথা মানায় না। দেশে তো এসেছেন আমাকে ডিভোর্স দিতে। ডিভোর্স দিবেন, চলে যাবেন। সেখানের প্রেমিকাকে গিয়ে বিয়ে করবেন। এই দুনিয়ায় কেউ এত সাধু না। বেহায়ার মতো এই ধরনের কথা বলা থেকে বিরত থাকেন। কলেজে দিয়ে আসার প্রয়োজন বোধ করলে দিয়ে আসুন, নয়তো বলুন, আমি নিজেই চলে যাব। সাগর চোয়াল শক্ত করে ক্রন্ধিত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ দুটি তার রক্তবর্ণ ধারণ করেছে। সাগর কিছু না বলে এক কদম সামনে এগিয়ে উষার গাল চেপে ধরল। আকস্মিক সাগরের এমন আক্রমণে হকচকিয়ে উঠল উষা। 2 হাত দিয়ে চেপে ধরল সাগরের হাত। নিজেকে শক্ত হাতের বাঁধন থেকে ছাড়াতে চাইল, কিন্তু এই শক্তপোক্ত শরীরের সাথে পেরে উঠল না। সাগর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, সেটা তোর আগে ভাবা উচিত ছিল। নিজের পরিণতি যখন জানাই আছে, তাহলে আমার কাছে এসেছিলি কেন? আর কিছু বলার আগে সিঁড়ি থেকে কারো পদধ্বনি শব্দ শুনতে পেল দুজনে। সাগর ছেড়ে দিল উষাকে। এক পলক তাকালো উষার রক্তিম বর্ণ ধারণ করা ফর্সা মুখ পানে। হালকা একটু স্পর্শে কেমন লাল হয়ে গেছে। সাগর ভাবলো, হালকা না, একটু বেশি গাঢ় স্পর্শ ছিল। আমি গাড়িতে বসছি, দ্রুত আয়। উষা তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো সাগরের দিকে, তারপর চেঁচিয়ে বলল, তুই যা তোর গাড়ি দিয়ে। তোর এই গাড়ি দিয়ে না গেলে কি হবে আমার? সাগরের পদযুগল থেমে গেল। জল শক্ত করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো উষার পানে। সাগরের এমন রূপ দেখে কিছুটা দমে গেল উষা। মনে পড়ে গেল সেদিনের মারামারির কথা। সাগর ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো উষার দিকে। সাগরকে এগিয়ে আসতে দেখে উষা নিজের 2 হাত নিজের 2 গালে রাখলো। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। অন্যায় শুধু একটা করেনি ও, আবার তুই বলে সম্বোধন করেছে। সাগর উষার সামনে এসে নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোকে এই গাড়ি দিয়ে যেতে হবে, দেখি কিভাবে আটকাস তুই। এতপর আর কোনো কথা না বলে উষার হাত ধরে টানা শুরু করলো। নিয়ে বসিয়ে দিল গাড়িতে। সাগর ড্রাইভিং সিটে বসে মুখ ফুলিয়ে নিঃশ্বাস নিল। চোখ বন্ধ করে নিজের রাগ নিবারণ করা বৃথা চেষ্টা করলো। তারপর রাজভারী কণ্ঠে হিসিয়ে বলল, আজকে বলেছিস অসুস্থ বলে ছেড়ে দিলাম। ভবিষ্যতে যদি আর কোনো দিন এমন করিস, ছাড় পাবি না, একেবারে পুঁতে দিব। উষা চুপচাপ পড়ে রইল নিজের জায়গায়। একটা টু শব্দও করলো না। নিজের জানের মায়া আছে তার।
আমি তো এই বিয়ে করতে চাই না বলে রাজি হচ্ছিলাম না, কিন্তু ছেলেটাকে দেখার পরে মত বদলে ফেলেছিলাম। কিন্তু ব্যাটার আলাদা পছন্দ আছে। সাদাফের বিরক্ত লাগলো খুব। আলিসার মাথায় খুব শক্ত একটা চাটি বসিয়ে দিল সাদাফ। আলিসা মাথায় হাত বোলাতে বোলাতে বলল, শালা তুই আমাকে চাটি মারলি কেন? সবসময় তোর এইসব অত্যাচার আমার ভালো লাগে না। এই আইছে আমার তখন তো খুব বলেছিলি সাদাফ একটা কিছু কর, আর এখন শালি সারাদিন আমারে বলোস আমি যেন মেয়েদের দিকে কুনজর না দিই। তাহলে তুই কি করস? তুই যে পোড়া দেখায় বিয়াতে রাজি হয়ে গেলি, এটা কি? তো আমি কি তোর মতো যেই ছেলে দেখি সেই ছেলে দেখেই পাগল হয়ে যায়? আস্তাগফিরুল্লাহ। আমি ব্যাডা মানুষ দেখা পাগল হমু কেন? আমি সুস্থ মানুষ। আরিসা কথা থামিয়ে দিয়ে তাকালো ডান দিকে রাস্তার দিকে। গালিব রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। সাদাপের ডান কাঁধে হাত রেখে বলল, দেখ তো ওইটা কি গালিব ভাইয়া না রে? সাদাপ তাকালো সেদিকে, ভুরু কুচকে বোঝার চেষ্টা করলো। গালিবের সাথে সাদাপের দেখা হয় না অনেক দিন। সেদিন আরিসাদের বাড়িতেও সাদাপ বাইরে ছিল বলে দেখাটা হয়নি। হ্যাঁ, গালিব ভাইয়াই তো। ডাক দে ওনাকে, এখানে আসতে বল। সাদাপ গলা উঁচিয়ে ডাক দিল গালিবকে। আকস্মিক নিজের নাম ধরে কেউ ডাকছে শুনে পেছন ফিরে তাকায় গালিব। সাদাপকে দেখে সে হাসি মুখে এগিয়ে আসে। তারপর কুশল বিনিময় করে দুজনে, কোথাও যাচ্ছিলে নাকি? হ্যাঁ, সাগর আর নেহালের সাথে একটু কথা আছে। ও আচ্ছা ভাইয়া, সাগর ভাইয়া কি এবার সত্যিই উষাকে ডিভোর্স দিয়ে দিবে? ভাইয়া কি মেয়েটার ভালোবাসার কোনো দাম দিবে না? গালিব তপ্ত নিঃশ্বাস ফেলল। ভাবুক হয়ে বলল, জানি না, তোমার ভাইয়ের মন বোঝা বড় দায়। তার মাথায় কি চলে সেটা সে নিজেই ভালো জানে। আলিসা মাঝখানে চিন্তিত স্বরে বলে, আচ্ছা গালিব ভাইয়া, সাগর ভাইয়া কি ওখানে কাউকে পছন্দ করে? গালিব দুই দিকে মাথা নাড়ালো, যার মানে না, কাউকে ভালোবাসে না। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সাগরের খালাতো বোন আছে না, রিসানা? কি হয়েছে? ওই মেয়েটা সাগরকে ভালোবাসে। ওর কারণে এসে খালার বাসা ছেড়ে আমাদের সাথে অ্যাপার্টমেন্ট নেয়। সাদাব আলিসা দুজনে অবাক হয়। এ কি বলছো? এমনিতেই সাগরের ওই খালা সুবিধার না, আবার নিজের মেয়েকে এড়িয়ে দিয়ে কি খিচুড়ি জানি পাকিয়েছে। তার সাথে যদি সাগরের কোনো সম্পর্ক না থাকে তাহলে সাগর বলল কেন ডিভোর্স দিয়ে ওইখানে গিয়ে আবার বিয়ে করবে? গালিবের ঠিক পেছন থেকে কথাটা বলল রাফিদ। রাফিদের তীব্র গম্ভীর কণ্ঠস্বর শুনে সেদিকে তাকালো তিনজনেই। রাফিদ এগিয়ে এসে দাঁড়ালো তাদের সাথে। গালিব রাফিদের কাঁধে হাত রেখে বলল, দেখো ভাই, এরকম কিছুই না। তোমার ভাই উল্টো বলে সে কোনো বিয়েই করবে না, একা থাকবে। সাদাব উদ্বিগ্ন হয়ে বলল, এটা কোনো কথা ভাইয়া? জীবন কি একা চলে? সেটা তোমার ভাইকেই জিজ্ঞেস করো। তারপর একটু চুপ থেকে বলে, যেহেতু নেহাল এখনও চুপ আছে, কিছুই বলছে না, তোমাদের ধৈর্য ধরা উচিত। রাফিদ, তুমি শুধু শুধু ভাইয়ার ওপরে রাগ করো না। রাফিদ তাচ্ছিল্যের স্বরে বলে, রাগকে এমনি এমনি করি? সাগর আমার নিজের আপন ভাই, আর উষাকেও আমি কখনো চাচাতো বোনের নজরে দেখিনি। মেয়েটার পুরোটা জীবন গেল বিভীষিকায়, প্রথমে মায়ের কারণে আর এখন স্বামীর কারণে। সাগর তো বিয়ে করে চলে গেছে, কিন্তু সমাজের মানুষের কটূক্তি আমার বোনের মাথার ওপর দিয়ে গেছে। মেয়েটার কি দোষ বলো? ছোট সময় মানুষ না বুঝে কত কিছুই বলে, বড় হলে কি আর তা করে? আমিও তো ছোট সময় বলতাম আরিসাকে বিয়ে করব। কই, এখন কি এরকম কোনো ফিলিংস কাজ করে? এই পর্যায়ে আরিসা খানিক অপ্রস্তুত হলো। সে সবার থেকে শুনেছে রাফিদ নিজের বউ বলে কত যত্ন নিত আরিসার, কাউকে নাকি ধরতেও দিত না। কিন্তু রাফিদের কথা আর আরিসার লজ্জা পাওয়া কোনোটাই পছন্দ হলো না সাদাফের। রাফিদ একটু থেমে ফের বলল, উষাও তো এসব ভুলে যেত, কিন্তু এই বিয়েটার জন্যই তো সে মায়ায় পড়েছে। গালিব কাতর স্বরে বলল, আশ্বাস রাখো, তোমার ভাই কিন্তু এতটাও অবুঝ নয়। রাফিদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সেসব বাদ দাও, ছোট চাচ্চু নিজেও এসবে বিরক্ত। আব্বু মেজো চাচ্চু আর ছোট চাচ্চুর সাথে কথা বলেছে। তারপরে সেদিন আব্বু উষাকে কান্না করতে যখন দেখলো, তখন কারণ জিজ্ঞাসা করার পরে বলল, উষা নিজেও চায় ডিভোর্স হয়ে যাক, ডিভোর্সের জন্য যেন সাগরকে দায়ী না করা হয়। আরাব ভাইয়া আর আলিফ ভাইয়ার সাথেও কথা বলেছে আব্বু, দুজনেই বলেছে উষা যা চাইবে তাই। এখন আব্বুর বন্ধুর ছেলে, যে বর্তমানে দেশের নাম্বার 1 বিজনেসম্যান, তার সাথে উষার বিয়ের কথা চলছে, যদিও উষা সেটা জানে না। আরিসা সাদাব দুজনেই অবাক হলো। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। এত দ্রুত তাদের বাড়ির মানুষ বিয়েটা ভাঙতে যাচ্ছে। আবার দুজনেই ভাবলো, ঠিকই আছে, নিজের স্বামীর মুখ থেকে বারবার ডিভোর্স দিয়ে দিব শুনতে কোন মেয়ের ভালো লাগে?
গালিব স্তব্ধ নয়নে তাকিয়ে রইল সাদাপের পানে। সিজন ভুঁইয়া যে এত দ্রুত পোল্টি মারবেন জানা ছিল না তার। সাদাপ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কবে থেকে এসব চলছে? আর ছেলে কি উষাকে দেখেছে? রাফিদ বিমূঢ় দৃষ্টিতে সামনে তাকিয়েই বলল, কাল থেকেই চলছে বিয়ের কথা। ছেলে সামনের মাসেই দেশে আসবে। বর্তমানে বিজনেস পারপাসে সিঙ্গাপুরে আছে। গালিবের কণ্ঠনালী দিয়ে শব্দ বের হচ্ছে না। সে কি বলবে বুঝে পাচ্ছে না। এই সম্পর্কটা টেকাতে ওদের কত চেষ্টা, শেষমেশ সব কিছু বৃথা যাবে। গালিব কোনো মতে বলল, ছেলেটা কি আগে থেকে চিনত উষাকে? হ্যাঁ, প্রায় 2 বছর আগে আমাদের একটা পার্টিতে আঙ্কেল আর তৃপ্তিসান ভাইয়াকে ইনভাইট করেছিল আব্বু। পার্টিতেই প্রথম দেখে উষাকে। যেহেতু উষা আর সামিনাপুর বিয়ে একদিনে হয়েছিল, তাই আমাদের অফিস সহ আত্মীয় স্বজন সবাই এই বিয়ের ব্যাপারে জানে। ভাইয়ার মেনে না নেওয়ার ব্যাপারেও জানে। তৃপ্তিসান ভাইয়া সব কিছু খোঁজ খবর নিয়েই 2 দিন পরে আঙ্কেলকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আরিসা হঠাৎই চিৎকার দিয়ে ওঠে, ওই ওই হ্যান্ডসাম ভাইয়াটা, ওই যে বিয়ের কথা বলায় যে মামা অনেক রেগে গিয়েছিল, কিন্তু অনেক বুঝিয়ে শুনিয়ে সব ঠিক করেছিল। উফ, ছেলেটা এত কিউট। সাদাপ আলিশার পিঠে ধরাপ করে এক কিল দিয়ে বলে, যেই ছেলে দেখোস ওই ছেলেই কিউট হ্যান্ডসাম। তো নজর তো ওই হিরো আলমের দিকেই আটকায়। চুপ থাক, শুনতে দে আগে। রাফি দুইজনে ঝগড়া দেখে ঠোঁট প্রসারিত করে হাসল। তারপর বলল, ওনারা তখনই বলেছিল যে আপনাদের ছেলে এই বিয়ে মানবে না। যখনই ওদের ডিভোর্স হবে আমাদেরকে জানাবেন, আমরা তখনই বিয়ে সম্পূর্ণ করব। মেয়ের আগে বিয়ে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কেউই তখন রাজি ছিল না। আঙ্কেল মাঝে মাঝে কল দিয়ে এসব ব্যাপারে জানতে চাইতো, তাই কালকে আব্বুও কল দিয়ে জানায় ওনাদের। তৃপ্তিসান ভাইয়া দেশে আসার পরপরই তো ডিভোর্স হবে ওদের। আর ডিভোর্স হলে উষার এক্সাম শেষ হলে কয়েকদিনের মধ্যে বিয়েটা সেরে ফেলতে চান তারা। আর ভাইয়া তো এদেশে থাকে না, ভাইয়ার জন্ম আমেরিকায়, আর স্টাডিও করেছেন সেখানেই। উষাকে স্পাইস ভিসায় একেবারে বিয়ের পরের দিনই আমেরিকায় নিয়ে যাবে। এত আশা নিয়ে তৈরি করা সম্পর্কটা ভেঙে যাবে ভেবে সাদাপ আরিসা কষ্ট পেলেও, মন খারাপ হলেও স্বস্তি পেয়েছে এই বিষয়ে। বোনটা এই নরক থেকে বের হয়ে আনন্দে থাকতে পারবে। গালিবার কিছু শুনতে পারল না। গালিবের নিজের কেমন লাগছে, বুকে মোচড় দিয়ে উঠছে। আর ভূঁইয়া বাড়ির মানুষেরা সবাই এই বিষয়ে কত হ্যাপি। গত 5 বছরে সাগরকে কত জ্বালিয়েছে এসব নিয়ে। গালিবের কেন জানি কান্না পাচ্ছে। পুরুষ মানুষ হয়েও সম্পর্কের মায়ায় কাঁদতে ইচ্ছে করছে। একটা সম্পর্ক গড়তে যতখানি সময় লাগে, শেষ হতে ততখানি সময় লাগে না। ছোট থেকে বড় হতে দেখেছে উষাকে। বিয়ে নিয়ে কত ঝামেলা হয়েছে। সাগর লন্ডনে বসে কত আফসোসও করেছে। সাগর কি এসব জানে রাফি? না, ভাইয়াকে জানানো হবে ছোটন মামার বিয়ের পরে। তুমিও প্লিজ ভাইয়াকে কিছু বলো না। নেহাল ভাইয়াকেও জানানো হয়নি। ও আচ্ছা, বলবো না। আমিও চাই উষা সুখী হোক, সালার একটা শিক্ষা হোক। গালিবার দাঁড়ালো না। ওর এখানে থাকতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি আসি, তোমরা থাকো। রাফি কি ওদের কাছে এসেছিল? হ্যাঁ, ওদেরকে আমি ডেকেছি। উষার বিয়ের ব্যাপারে এসব জানানোর ছিল। আব্বু বলেছিল ওদেরকে জানাতে, তাই। আচ্ছা থাকো, আমি যাই। গালিব সেখানে আর দাঁড়ালো না, হেঁটে এসে বসলো নিজের গাড়িতে। পরপর গ্রুপে কল লাগালো নেহাল আর সাগরকে। তোরা দুইটাই কোথায় আছিস এখন? আমি বাসায়, এখনই বের হব। তুই কই? গাড়িতে কেন? নেহালের কথা শুনে গালিব সাগরের উদ্দেশ্যে বলল, শ্রদ্ধেয় ভাই, আপনি কোথায় আছেন? নাকি বইয়ের বিয়ে খাওয়ার জন্য শপিং করতে বের হয়েছেন? গালিবের এমন অদ্ভুত কথায় সাগর ভুরু কুঁচকে তাকায় গালিবের দিকে। নেহাল তেমন একটা পাত্তা দেয় না, কারণ সে জানে গালিব সারাদিনই উল্টাপাল্টা বলে। কি আজে বাজে কথা বলছিস? আমি উষাকে ওর কলেজে ড্রপ করে এখনই ফিরছি। বা ভাই, এই জীবনে এই প্রথম বোধহয় ভালো কোনো কাজ করেছিস। করে নে, এই কয়দিনই উপভোগ করে নে। 2 দিন পরে তো বাপ্পা রাজের মতো হাতে বোতল নিয়ে আমাদের উপদেশ দিবি, কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে। আর সারাদিন গান গাইবি, প্রেমের সমাধি ভেঙে, মনের শেকড় ছেড়ে পাখি যায় উড়ে যায়। কী সব আজে বাজে কথা বলছিস? আমি আজে বাজে কথা বলি? সাগর দাঁতে দাঁত চেপে বলল, না তুই না, আমি বলছি। আয় আগে, তারপরেই বুঝবি কে আজে বাজে কথা বলে। মাটি কামড়ে পড়ে থাকবি তুই, দেখিস। সালার ভাব শেষ হয় না এখনও। নেহাল বিরক্ত হয়ে বলল, চুপ কর তো শালা, কি বলছিস? বোঝো না কি বলি? মামার বাড়ির খবর রাখো কিছু? আর তুমি রাখবে কিভাবে? যার বাড়ি সে তো নিজেই জানে না। শোন ছাগল। সাগর রাগী দৃষ্টিতে তাকাতে গালিব বলে, না মানে সাগর শুন, খুব শীঘ্রই বিয়ে খাচ্ছিস। সে তো খাচ্ছি, ছোটন মামার বিয়ে না। গালিব বিড়বিড় করে, হাবাইত্যা কোথাকার, আবাল পোলাপন। তারপর ভাবুক হয়ে বলে, ও হ্যাঁ, তোমাদের ছোটন মামার বিয়ে তো আমি ভুলেই গিয়েছিলাম। মেয়েদের মতো এভাবে কথা বলছিস কেন গালিব?